আমার শিক্ষানুরাগী শিক্ষার্থীবৃন্দদেরকে ম্যাথ স্টাডি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ম্যাথ স্টাডির এবারের আয়োজনে থাকছে সাধারণ গণিতের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবং সেই সাথে অধিকতর অনুশীলনের জন্য ডিসক্রিপশন বক্সে পিডিএফ ফাইল তো থাকছেই, চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতেই পারো। অধ্যায় 1 বাস্তব সংখ্যা থেকে বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের আলোকে আমরা 5টি টাইপ নির্বাচন করেছি। আমরা এই 5টি টাইপের আলোকে বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব। তো আমাদের টাইপ 1 এর আলোকে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তারই সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2.34 আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ কোনটি সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এই আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটার আমরা একটা নিয়ম জানি, সেটি হলো এই প্রদত্ত সংখ্যাটির আবৃত দশমিকগুলো বাদ দিয়ে শুধুমাত্র আমরা অঙ্কগুলোই লিখব। অর্থাৎ এক্ষেত্রে 2.34 এই আবৃত দশমিক ভগ্নাংশটির আমরা প্রথমে শুধুমাত্র অঙ্কগুলো লিখব 2, 3, 4 বিয়োগ এখানে যতগুলো অনাবৃত অঙ্ক থাকবে ততগুলোকে লিখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে অনাবৃত অঙ্ক আছে 2 আর 3 পাই এখানে আমাদেরকে যতটা আবৃত থাকবে ঠিক ততটা 9 দিতে হবে, যেহেতু আমরা একটা আবৃত পাচ্ছি যার কারণে একটা 9 হবে এবং দশমিকের পরে যদি কোনো অনাবৃত অঙ্ক থাকে তার জন্য ততটা 0 হবে। তাহলে যেহেতু আমরা এখানে দশমিকের পরে একটা অনাবৃত পাচ্ছি তাই আমাদের একটা 0 দিতে হবে। তো এবার যদি আমরা 234 থেকে 23 বাদ দিই তাহলে আমরা পাবো 211 পাবো বাই 90। তো আমরা দেখি এই উত্তরটি এখন কোন অপশনে রয়েছে। তো 211 বাই 90 আমরা খ অপশনে পাচ্ছি, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। 2 আমাদের 1.43 আবৃত দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশটি কোনটি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা পূর্বের মতোই আমরা অঙ্কটি করব। তাহলে এখানে আমরা প্রথমে এই আবৃত দশমিক ভগ্নাংশটির প্রথমে সংখ্যাটির অঙ্কগুলো লিখে নিতে হবে। অর্থাৎ 1.43 আবৃতকে বাদ দিয়ে শুধুমাত্র অঙ্কগুলো হবে 1, 4, 3 বিয়োগ যতগুলো অনাবৃত হবে ততগুলোকে আমরা লিখতে হবে। অর্থাৎ এখানে অনাবৃত আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 আছে, তাই আমরা 1 লিখলাম। এবার যতগুলো আবৃত হবে ততটা 9 আমরা দিব। দশমিকের পরে কোনো অনাবৃত নাই বিধায় আমরা কোনো 0 দিব না। তো 143 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা 142 পাবো বাই 99। তো দেখি এই মানটা কোন অপশনে দেওয়া আছে। এই মানটিকে আমরা দেখতে পাচ্ছি ক অপশনে দেওয়া আছে, সুতরাং আমাদের সঠিক উত্তর ক। 3 0.45 আবৃত দশমিক ভগ্নাংশ সমান কত হবে? তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে এই আবৃত দশমিক ভগ্নাংশটির অঙ্কগুলো লিখব। অর্থাৎ আমরা 0.45 লিখব না, শুধুমাত্র 45 লিখব। বিয়োগ যতগুলো অনাবৃত থাকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 0 অনাবৃত আছে, যার কারণে 0 দিতে হবে। এবার আমরা দেখব কয়টা আবৃত। এখানে দেখতে পাচ্ছি দুইটা আবৃত আছে, দুইটার উপরে আবৃত আছে, যার কারণে আমরা 2টা 9 দিব। দশমিকের পরে কোনো অনাবৃত নাই, যার জন্য আমরা এখানে 0 দিব না। তাহলে 45 থেকে 0 বাদ দিলে তো 45 হবে বাই 99। আমরা এবার একটু কাটাকাটি করতে পারি, অর্থাৎ 9 দিয়ে কাটাকাটি করলে কি হবে 5 নং 45 এবং এখানে 9 11 99, অর্থাৎ 5/11। তো দেখি এই মানটা কোন অপশনে দেওয়া আছে, 5/11 খ অপশনে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। টাইপ 2 এর আলোকে আবৃত দশমিক ভগ্নাংশের কিভাবে যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল নির্ণয় করতে হয় সেটারই আমরা সমাধান করব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3টা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তো আমাদেরকে প্রথমেই এই ভগ্নাংশ 3টিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। অর্থাৎ দশমিকের পরে তাদের আবৃত এবং অনাবৃত অঙ্ক সংখ্যা সমান করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটিতে আছে একটা আবৃত, কিন্তু দ্বিতীয় সংখ্যাটি দেখতে পাচ্ছি একটা আবৃত একটা অনাবৃত, এবং তৃতীয় সংখ্যাটিতে দেখতে পাচ্ছি যে 2টা অনাবৃত এবং একটি আবৃত। তাহলে আমরা এখানে একটা অনাবৃত পাচ্ছি এবং এখানে 2টা অনাবৃত পাচ্ছি। তাহলে 1 এবং 2 এর লসাগু হবে 2। অর্থাৎ আমাদের প্রত্যেকের অঙ্কের প্রত্যেকটা সংখ্যার অনাবৃত অঙ্ক কিন্তু 2টা হতেই হবে, অনাবৃত অঙ্ক সংখ্যা 2 হতে হবে। এবার আমরা প্রত্যেক
সংখ্যাটিতে দেখতে পাচ্ছি এখানে আবৃত অঙ্ক একটা, এখানে একটা এবং এখানেও একটা, তাহলে প্রত্যেকের একটা হচ্ছে এক, প্রত্যেকের এক এক এক, এর লসাগু হলো এক। সুতরাং এখানে আবৃত অঙ্ক সংখ্যা হবে এক। তাহলে আমাদের দশমিকের পরে অঙ্ক সংখ্যা হবে তিনটা, যেখানে দুইটা হবে অনাবৃত এবং একটা হবে আবৃত। তো এবার আমরা প্রদত্ত সংখ্যাগুলোকে সদৃশ ভগ্নাংশে প্রকাশ করব। অর্থাৎ এখানে আমাদের 8.4 রয়েছে, 8 অর্থাৎ আমাদের দশমিকের পরে মোট অঙ্ক আনতে হবে তিনটা, যার ভিতরে দুটো হবে অনাবৃত এবং একটি হবে আবৃত। তাহলে এখানে যে 4টাকে আমরা যদি একটু ভেঙে দিই তাহলে আমাদের 4 4 4 আমরা লিখতে পারবো, কিন্তু আমাদের দরকার হচ্ছে দুইটা অনাবৃত এবং একটা আবৃত, তাহলে একটাকে দিয়ে আমরা শেষ করলাম। এবার আমাদের দ্বিতীয় সংখ্যাটি রয়েছে 1.05, তার মানে 1 পয়েন্ট। এবার 0 পর্যন্ত আমরা লিখব, কারণ কার মাথার উপরে আবৃত রয়েছে, কার উপরে, কোন সংখ্যার উপরে, কোন অঙ্ক সংখ্যার উপরে আবৃত রয়েছে সেটা বারবার রিপিট হবে, পুনরাবৃত্তি হবে। তো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে 5 সংখ্যার উপরে আবৃত রয়েছে, যার কারণে 5 সংখ্যাটিকে আমরা যতবার প্রয়োজন ততবার নিতে পারি। তো এখানে আমাদের যেহেতু দুইটা অনাবৃত দরকার এবং একটি আবৃত দরকার, তাহলে দুইটা অনাবৃত আমরা 0.5কে দুইটা অনাবৃত করতে পারি এবং এই 5টাকে আমরা আবৃত করে নিতে পারি। এবং তৃতীয় যে সংখ্যাটা রয়েছে আমাদের রয়েছে 7.018। তো এখানে তো দশমিকের পরে তিনটা অঙ্কই তো রয়েছে, সুতরাং এখানে আমাদের আর কোনো বাড়ানোর প্রয়োজন নয়, তাহলে 7.018 এটা আবৃত। তো এবার আমরা এই তিনটা সংখ্যা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা যোগ করতে হয় সেভাবেই যোগ করব। তো এখানে 4 5 9 8 9 17 7। তো এখানে আমাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যোগফল যেটা হবে, যে হাতেটা থাকবে সেই হাতে আমরা সিম্পলি যোগ করব, কিন্তু হাতেরটা আমাদের রেখে দিতে হবে। অর্থাৎ 17 7 হলো, হাতে কিন্তু 1 রয়েছে, সেই একটা আমরা লিখে রাখবো। যদি এখানে 27 হতো তাহলে আমরা হাতে তো রাখতামই 2, সেই 2টা এখানে নতুন করে একটু লিখতে হতো, কারণ এটার পরে কাজ আছে। তো আমাদের হাতে আছে 1, 4 1 5 আর 5 10 আর 1 11, এবং হাতেও 1 আছে, 4 1 5, এখানে 7 আর 1 8, 8 আর 8 16, অর্থাৎ আমাদের 16.517 হচ্ছে। এবার যে হাতে রেখে দিয়েছিলাম 1, সেই একটা আবার নতুন করে যোগ করতে হবে। তো এখানে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 16.518। এবার দুটো অনাবৃত হবে এবং একটি আবৃত হবে, তাহলে এটার 8-এর পরে আবৃত দশমিক ভগ্নাংশ পৌনঃপুনিকটা। তাহলে 16.518 আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই যোগ বা বিয়োগ আমরা যাই করি না কেন, হাতে যেটা থাকে যোগের সময় সেই হাতেরটা আবার নতুন করে যোগ করতে হবে, এবং যদি বিয়োগ থাকে তাহলে সে হাতেরটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে 16.518 এই মানটা দেখি কোন অপশনে দেওয়া আছে। আমরা খ অপশনে পেয়েছি 16.518 আবৃত, তাহলে এটা আমাদের সঠিক উত্তর 5। এখানে আমাদের বিয়োগ ফল কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশে করে নিতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা আবৃত রয়েছে, কিন্তু এখানে একটা আবৃত একটা অনাবৃত রয়েছে। তাহলে আমাদের এখানে তো কোনো অনাবৃত নেই, কিন্তু আমাকে যেহেতু পরেরটা অনাবৃত একটা রয়েছে, আমাকে অবশ্যই প্রত্যেকের একটা অনাবৃত বানাতেই হবে। এবং এখানে আবৃত দুইটা আছে এবং এখানে একটা আছে, তাহলে 2 এবং 1-এর লসাগু 2 হবে, সুতরাং 2 হবে। প্রত্যেকের আবৃত অঙ্ক সংখ্যা হবে 2। তাহলে এখানে আমাদের 5.12 আছে, যার কারণে আমাদের কিন্তু দশমিকের পরে মোট অঙ্ক হবে 3টা, যেখানে একটা হবে অনাবৃত এবং 2টা হবে আবৃত। তাহলে 5.12টাকে যদি আমি ভেঙে দিই তাহলে আমাদের বারবার রিপিট সংখ্যা আসবে 1 2 1 2 1 2, কিন্তু আমরা অতগুলো নেব না, আমরা দশমিকের পরে 3টা অঙ্ক নেব। তাহলে 1 2, আবার তো 1 2 আসবে, তা আমাদের তার দরকার নেই, দশমিকের পরে 3টা রাখলে হলো, যার ভিতরে একটা হবে অনাবৃত এবং 2টা হবে আবৃত। তাহলে এই 2টা আবৃত আমরা দিয়ে দিব। এবার আমাদের দ্বিতীয় অঙ্কটা রয়েছে 3.45, 5-এর উপরে আবৃত, তাহলে এখানে আমরা 3। এবার এই যে 4 5 আছে, এই 4টা তো আমরা বাড়াতে পারবো না, 3.4 পর্যন্ত রেখে দিব। এবার রিপিট সংখ্যাটা আসবে 5, কারণ 5-এর উপরে পৌনঃপুনিক রয়েছে, আবৃত রয়েছে, যার কারণে 5 আমি যতবার ইচ্ছা ততবার নিতে পারবো। তো আমাদের তো 2টা দরকার, মানে একটা অঙ্ক তো একটা অনাবৃত চলে আসছে, আর একটা অনাবৃত চলে আসে এবং 2টা আবৃত দরকার, যার কারণে আমরা
দুইটা 5 নেব এবং এই দুইটা 5-এর উপরে আমরা আবৃত দিয়ে দেব। এবার আমরা কি করব, বিয়োগ করব। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা বিয়োগ করি সেভাবেই করব। তো 11 থেকে আমরা 5 বিয়োগ করব, করলে আমাদের 6 থাকবে। যেহেতু আমাদের হাতে 1 থাকছিল, সেই 1টা আবার আলাদা জায়গায় লিখে রাখতে হবে। এবং হাতে রয়েছে 1, 6 আর 6 12, হাতে 1 5 আর 6 11, হাতে 1 3 আর 1 4 1 5। তো এই যে অতিরিক্ত একটা হাতে 1 ছিল, সে একটা আমাদের এক্ষেত্রে এবার বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 1.6, তাহলে এক্ষেত্রে হবে 5। 6 থেকে 1 বিয়োগ করলে 5। তো এটাই আমাদের নির্ণয় মান। দেখি এই মানটা কোন অপশনে দেওয়া আছে। 1.665 আবৃত। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটার উপরেই কিন্তু আবৃত দেওয়া আছে। হ্যাঁ, আমাদের কিন্তু দুইটার উপরে আবৃত। তাহলে আমরা পাচ্ছি 1.665। যেহেতু এখানে দুইটার পরে আবৃত হবে, একটা অনাবৃত এবং দুইটা আবৃত হবে, তার কারণে 5 আর 6-এর পরে আমরা আবৃত দিয়ে দেব। তো এবার আমরা দেখি এই মানটা কোন অপশনে দেওয়া আছে। 1.665, যেখানে 6 5-এর উপর আবৃত। হ্যাঁ, আমরা ঘ অপশনে পেয়েছি, সুতরাং এটা আমাদের সঠিক উত্তর। এবার আমরা আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল নির্ণয় করব। তো এই গুণফল নির্ণয়ের জন্য আমরা প্রথমে এই যে 0.3 আমরা একটু লিখে রাখি। 0.3 গুণ 0.6 আবৃত দশমিক ভগ্নাংশের গুণফলটা হবে, আমরা প্রথমে এই যে 0.3 আছে, তাহলে প্রদত্ত সংখ্যাটির শুধুমাত্র অঙ্কগুলো লিখব, বিয়োগ অনাবৃত সংখ্যা। তো এখানে যেহেতু অনাবৃত সংখ্যা 0 আছে, আমরা এই 0টা আর দিচ্ছি না। বা যতগুলো আবৃত থাকবে ততটা 9, যেখানে একটা আবৃত এই জন্য একটা 9, গুণ এখানে প্রদত্ত সংখ্যাটির শুধু অঙ্কগুলো আমরা লিখব 6, বিয়োগ অনাবৃত 0 থাকছে, আমরা 0টা লিখব না। বা যতটা আবৃত ততটা 9, একটা আবৃত বিধায় একটা 9। তো এখানে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 3 1 3, 3 3 9। এখানে একটু কাটাকাটি করি, 3 2 6, 3 3 9। তাহলে আমরা পাচ্ছি 2/9। তো 2কে 9 দ্বারা যদি আমরা ভাগ করি, আমরা 2/9 এর মান পাবো 0.222। এই মানটা আমরা পাবো। অর্থাৎ এই যে বারবার 2 সংখ্যাটা এখানে রিপিট আসছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 0.2। এটাকে আমরা এখন আবৃত দশমিক ভগ্নাংশে নিতে পারি। তাহলে এখানে 0.2 এই মানটি কোন অপশনে দেওয়া আছে? হ্যাঁ, আমরা খ অপশনে দেখতে পাচ্ছি, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। আমরা 7 নম্বরের প্রশ্নে চলে যাই। 7, এখানেও আমাদের দুটো আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব 0.3 আবৃত। তাহলে প্রথমে সংখ্যাটির অঙ্কগুলো লিখব, বিয়োগ অনাবৃত। অনাবৃত এখানে 0 বিধায় লিখছি না। তাহলে একটা 9, একটা আবৃত একটা 9, 3 বাই কত হবে, আবৃতর জন্য একটা 9 হবে। তো এই ক্ষেত্রে আমরা একটু কাটাকাটি করতে পারি। তাহলে 3 3 9 আর যাচ্ছে না, যার কারণে আমরা এখানে 4/3 9 27। এবার 4কে যদি আমরা 27 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো, আমরা দেখতে পাচ্ছি 0.148 148 148। অর্থাৎ এইভাবে আমরা কতগুলো মান পাবো, 148 148, যার প্রত্যেকটা মানই আমরা পাবো 148। এই মানটা পুনরাবৃত্তি হতেই থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা 0.148 বারবার রিপিটার মানটাই হচ্ছে 148। তাহলে আমরা এই ক্ষেত্রে 1-এর পরে এবং 8-এর পরে যদি আবৃত দিয়ে দিই তাহলেই বোঝানো হচ্ছে যে 148 148, অর্থাৎ তিনটা অঙ্ক সংখ্যার উপরে আবৃত রয়েছে। অর্থাৎ এই সংখ্যাটা 148 আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশিত হলো। তো দেখি এই মানটা কোন অপশনে আছে। 0.148, হ্যাঁ এটা ঘ অপশন আছে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাবো এবার 8 নং প্রশ্নের সমাধানের জন্য। তো এখানে আমাদের দুটো আবৃত দশমিক ভগ্নাংশের ভাগফল নির্ণয় করতে হবে। তো আমরা গুণফল যেমনটি করেছি এখানেও সেই একইভাবে করতে হবে। প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে এই সংখ্যাটির আবৃত দশমিক ভগ্নাংশের প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলোকে লিখতে হবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে 0 13 না লিখে শুধু 13 লিখব, বিয়োগ এবার কিন্তু আমাদের অনাবৃত থাকছে 0 1। তো 0 1 তো আমরা লিখি না, আমরা 1 লিখব, বাই যতটা আবৃত ততটা 9। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আবৃত, যখন একটা 9 এবং দশমিকের পরে একটা অনাবৃত আছে বিধায় একটা 0 হবে, ভাগ এখানে আমরা 3 লিখব, বিয়োগ অনাবৃত 0 থাকছে বিধায় লিখছি না।
আর যতটা আবৃত ততটা 9, এখানে একটা আবৃত, তার মানে একটা 9 হবে। তো এবার আমরা 13 থেকে 1 বিয়োগ করলে 12 পাবো বাই 90। আর এই যে ভাগ থাকছে, তাও আমরা ভাগের জায়গায় গুণ দিলাম। তো আমরা জানি ভাগের জায়গায় গুণ দিলে পরে যে অঙ্কটা আছে সেটাকে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যার আগে ভাগ থাকবে সেটা উল্টে যাবে, অর্থাৎ 9/3 হবে। তো এই ক্ষেত্রে আমরা একটু কাটাকাটি করতে পারি, 3 × 4 = 12 হবে, এবং আমরা কাটাকাটি না করে গুণ করেও ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করতে পারি। তাহলে এক্ষেত্রে থাকবে আমাদের 9 দিয়ে কাটাকাটি করলে 9 × 1 = 9 আর 9 × 10 = 90। তো এক্ষেত্রেও আমরা একটু কাটাকাটি করতে পারি, 2/5। তো দেখি 2/5 আমাদের এই অপশনটা আছে কিনা, না হলে আমরা, যদি অপশনটা থাকে ভালো কথা, যদি না থাকে তাহলে আমরা কিন্তু ভাগ করে দিব। তো যেহেতু এখানে 2/5 সরাসরি আমরা পাচ্ছি খ অপশনে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। এবার আমরা টাইপ 3 এর আলোকে অমূলদ ও মূলদ সংখ্যা নির্ণয় করব। তো আমাদের 9 নং প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো আমাদের প্রথমে অমূলদ সংখ্যার সংজ্ঞা জানতে হবে। তো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকেই অমূলদ সংখ্যা বলে। তো এই ক্ষেত্রে 0.2 এটা কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। কেননা আমরা 0.2 আছে, তাহলে এটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হলে প্রথমে আমাদের এই প্রদত্ত সংখ্যাটির শুধুমাত্র অঙ্কগুলো লিখতে হবে, বিয়োগ অনাবৃত সংখ্যা। তো এখানে অনাবৃত সংখ্যা 0 আছে, যতটা আবৃত থাকবে ততটা 9 হবে, এবং দশমিকের পরে কোনো অনাবৃত নাই, যার কারণে আমরা কোনো 0 লিখছি না। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে 2/9 পাই। তো 2/9 এটা তো অবশ্যই p/q আকারেই প্রকাশিত রূপ, যার কারণে এটা কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা হচ্ছে। এবং খ নম্বর √9কে আমরা যদি 9কে রুট করি তাহলে আমরা পাবো 3 পাবো, এবং 16কে রুট করলে কিন্তু 4 পাবো, যার কারণে 3/4 কিন্তু এটাও p/q আকারে প্রকাশিত রূপ। তাহলে এটাও কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে। এবং 8/27 এর ঘনমূল করতে হবে। তা 8কে যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা পাবো 2 পাবো, এবং 27কে ঘনমূল করলে আমরা পাবো 3। এটাও কিন্তু p/q আকারে প্রকাশিত রূপ, যার কারণে এটাও মূলদ সংখ্যা। এবার এখানে 5/√3 আছে। এই √3 তো আমরা জানি কোনো মৌলিক সংখ্যার, 3টা কিন্তু মৌলিক সংখ্যা, কোনো মৌলিক সংখ্যার বর্গমূল সেটা কিন্তু অবশ্যই অমূলদ সংখ্যা হবে। তা কোনো সংখ্যাকে যদি আমরা অমূলদ সংখ্যাতে ভাগ করি তাহলে সেটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে। আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি তাও অমূলদ সংখ্যা পাবো। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর, অমূলদ সংখ্যা ঘ। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো আমরা যদি 64কে ঘনমূল করি তাহলে আমরা পাবো 4, এবং 36কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 6। তো এটা p/q আকারে প্রকাশিত রূপ, যার কারণে এটা মূলদ সংখ্যা হবে। তো 32কে রুট করা যায় না, করলে আমাদের একটা ভগ্নাংশ মান আসে দশমিক মান, কিন্তু আমরা এর ভিতরে একটু লঘিষ্ঠ আকারটা প্রকাশ করতে পারি। তো 32কে আমরা লিখতে পারি 16 × 2 = 32, এবং নিচে আমরা 64কে বর্গমূল করলে আমরা মান পেতে পারি, সরাসরি আমরা মান পাবো 8 পাবো। 64কে বর্গমূল করলে আমরা 8 পাবো। সুতরাং এবার যদি আমরা এটাকে আরেকটু ক্যালকুলেশন করি তাহলে 16কে বর্গমূল করলে আমরা পাবো 4, আর √2কে বর্গমূল করলে তো আসলে এটা অমূলদ সংখ্যা, এটা আমরা রেখে দিব। আর নিচে থাকছে 8। তো আমরা একটু কাটাকাটি করতে পারি, 4 × 2 = 8, অর্থাৎ উপরে থাকছে আমাদের √2 আর নিচে থাকছে 2। তো এই যে নিচে 2 আছে, তো অবশ্যই এখানে আমরা বলতে পারি এটা অমূলদ সংখ্যা হবে, কেননা √2 একটি অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাকে যদি একটা পূর্ণ সংখ্যাতে ভাগ করা হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই অমূলদ সংখ্যা হবে। তো এটাও আমরা করতে পারি। তো এখন আমরা এই যে √2, আসলে নিচে এই যে 2টা রয়েছে, এই 2টাকে আমরা 2/√2 লিখতে পারি। তাহলে একটা √2 কেটে গেলে উপরে থাকছে 1, তাহলে আমাদের উত্তর আসছে 1/√2। তো এটাও কিন্তু অমূলদ সংখ্যা। বাদবাকিগুলো সংখ্যাগুলো আমরা অমূলদ সংখ্যা হবে না, নিশ্চয়ই মূলদ সংখ্যা হবে। তো আমরা কেন এগুলো হচ্ছে না আমরা একটু দেখতে পারি আসলে হচ্ছে কিনা। যেমন 81কে বর্গমূল করলে আমরা পাবো 9, এবং 625কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 25। তাহলে এটা কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা। এবং 8কে ঘনমূল করলে আমরা পাবো 2, আর 27কে ঘনমূল করলে পাবো 3। এটাও p/q ভগ্নাংশ আকারে প্রকাশিত রূপ, যার কারণে ক, গ আর ঘ হলো মূলদ সংখ্যা। তাহলে আমাদের খ হচ্ছে অমূলদ সংখ্যা, এটাই আমাদের সঠিক উত্তর। 11 প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এবার কিন্তু আমাদের মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটাই হলো মূলদ সংখ্যা। তো এক্ষেত্রে আমরা
দেখতে পাচ্ছি রুট 18। তো রুট 18কে আমরা একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, তাহলে 9 দুগুণে 18। আর নিচে যে 32 আছে এটাকে আমরা পূর্বের মতো করতে পারি 16 দুগুণে 32। তো 9কে আমরা যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে আমরা পাবো 3, আর সাথে থেকে যাচ্ছে রুট 2। এই রুট 2কে করলে তো আমরা দশমিক মান পাবো, এই জন্য এটা রেখে দিব। এবং 16কে নিচে আমরা 16কে বর্গমূল করলে আমরা পাবো 4 এবং রুট 2কে রেখে দিব। তাহলে এই যে নিচে রুট এবং উপর রুট 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 3/4। তো 3/4 কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ এটা p/q আকারে প্রকাশিত রূপ, সুতরাং এটা মূলদ সংখ্যা। তো আমাদের বলেছি কিন্তু মূলদ সংখ্যা কোনটি, তাহলে আমরা পেয়ে গেছি ক অপশনে, সুতরাং এটা আমাদের সঠিক উত্তর। বাদবাকি খ, গ, ঘ এগুলো কিন্তু অবশ্যই অমূলদ সংখ্যা হবে, আমরা একটু দেখলেই বুঝতে পারবো। আমাদের 12 নং প্রশ্নে বলা হচ্ছে 5/80 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা। তো এখানে আমরা দেখে মনে করতে পারছি যে এটা আসলে অমূলদ সংখ্যা হতে পারে, কেননা যে রুট 5 রয়েছে, তো রুট 5 তো একটা অমূলদ সংখ্যা, সুতরাং এটা অমূলদ সংখ্যা। আসলে কিন্তু সেটা না, আমাদের কিন্তু অবশ্যই একটু করে দেখতে হবে, যেটা আমরা সরাসরি দেখে ভাবতে পারছি যেটা অমূলদ সংখ্যা হবে, কিন্তু আসলে অমূলদ সংখ্যা হবে না। কেননা আমরা যদি এখানে একটু করি, একে যদি একটু ভেঙে দিই তাহলে আমরা পাবো রুট 5, আর এটাকে করলে হবে না রুট 80। তাহলে এই রুট 5টা আমরা রেখে দিলাম, এবং এই যে রুট 80 এটাকে আমরা একটুখানি লঘিষ্ঠ আকারে করে নিতে পারি, বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ 5/16 আমরা 80 লিখতে পারি। তাহলে উপরে রুট 5 থাকলো, নিচেই হলো এই যে 4কে, এই 16কে আমরা রুট করতে পারি, 16কে আমরা যদি রুট করি তাহলে আমরা পাবো 4, আর এই রুট 5টা থেকে যাবে, অর্থাৎ গুণ রুট 5। তো এবার কিন্তু এই যে রুট 5 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 1/4। তো 1/4 কিন্তু অবশ্যই একটা মূলদ সংখ্যা, যেহেতু একে p/q আকারে প্রকাশিত হয়েছে, তাহলে এটা কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা হবে, যার কারণে আমাদের সঠিক উত্তর গ। তো এবার আমরা 13 নং প্রশ্নে দেখতে পাচ্ছি যে 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা। তো আমরা ক্যালকুলেটরও ব্যবহার করতে পারি, আর যদি মনে করি না আমরা হাতে কলমে করব, অর্থাৎ 0.2025 এর বর্গমূল করলে আমরা পাবো 0.20 মিলে একটা হবে, এবং 25কে বর্গমূল করলে আমরা 5, অর্থাৎ এই সংখ্যাটির বর্গমূল হবে 0.05। তো এটাকে আসলে আবৃত দশমিক, এখানে কি আবৃত আসছে না, তাহলে এটা তো আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে না। এটা কি অনাবৃত অসীম দশমিক না, অসীম হলে তো ডট ডট হতো, এটাকে আমরা শেষ করতে পারতাম না, তো এটা হচ্ছে না, তাই অসীম দশমিক তো হবেই না। তো অবশ্যই সসীম দশমিক, সসীম মানে যেটাকে আমরা শেষ করতে পারি, গণনা করতে পারি, আর এটা যেহেতু দশমিক আসছে তাই এটা সসীম দশমিক ভগ্নাংশ হলো, সুতরাং আমাদের সঠিক উত্তর ঘ। 14 এটা তো আসলে দেখাই যায়নি। 14 নং প্রশ্নে বলা হচ্ছে 2/9 কোন ধরনের সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এটা p/q আকারে প্রকাশিত রয়েছে, যার কারণে এটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। এটা 15 নং প্রশ্নে বলা হচ্ছে 0 কোন ধরনের সংখ্যা। তো আমরা জানি 0 হলো বাস্তব সংখ্যা। তো এই ক্ষেত্রে যেহেতু অপশনগুলোতে বাস্তব সংখ্যা নেই, তাহলে এটা হবে না, তাহলে আমাদের একটু প্রকারভেদে যেতে হবে। অর্থাৎ বাস্তব সংখ্যাকে আমরা জানি দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো মূলদ এবং অপরটি হলো অমূলদ। তো 0 অবশ্যই একটি মূলদ সংখ্যা, তাহলে অপশনগুলোর ভিতরে অবশ্যই মূলদ রয়েছে, যার কারণে এটা হবে মূলদ সংখ্যা। 0 যদি মূলদ সংখ্যা না হতো তাহলে পৃথিবীতে কোনো সংখ্যাই মূলদ হতো না, কারণ প্রত্যেকটা সংখ্যার সাথেই কিন্তু 0 যোগ হয়। তো আমরা যদি বাকি অপশনগুলোতে দেখি, 0 তো অমূলদ হচ্ছে না, স্বাভাবিক সংখ্যা তো হবেই না, কারণ স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা, আর ওইগুলোকেই আমরা ধনাত্মক সংখ্যা হিসেবে বিবেচনা করি, অর্থাৎ 1 2 3 4 এগুলো। আর এটা আমরা বলতে পারি 0 1 2 3 যদি থাকতো, 0 1 2 3 এগুলো হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো যেহেতু অঋণাত্মক পূর্ণ সংখ্যা এখানে অপশনগুলোর ভিতরে নাই, তাহলে অবশ্যই মূলদ সংখ্যাই হবে। তো 16 নং প্রশ্নে বলা হচ্ছে a সমান √3 এবং b সমান যদি √12 হয়, তাহলে নিচের কোনটি অমূলদ সংখ্যা হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি a সমান √3, তার মানে এটা কিন্তু অবশ্যই অমূলদ সংখ্যা হবে, এবং b সমান √12। তো এটাকে আমরা একটুখানি বিশ্লেষণ করতে পারি, সেটা হলো 4 গুণ আমরা 3 লিখতে পারি, অর্থাৎ 12কে বিশ্লেষণ করলে 4 গুণ 3 পাবো, এটাকে আবার 2√3 লিখতে পারি। তো বলা হচ্ছে a আর b, অর্থাৎ আমরা জানি দুটো
তাও 2√3ও কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে এ এবং বি দুইটাই কিন্তু অমূলদ সংখ্যা। তো আমরা জানি দুইটা অমূলদ সংখ্যার যোগফল অবশ্যই অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ এই √3 আর 2√3 যদি যোগ করি, অর্থাৎ এর মান √3 যোগ 2√3, তাহলে আমরা পাবো 3√3। তো এটা তো অবশ্যই একটা অমূলদ সংখ্যা হবেই, কারণ √3 একটি অমূলদ সংখ্যা, তার সাথে 3 গুণ করলেও সেটা অমূলদ সংখ্যাই হবে। তো এবার যদি বলা হচ্ছে এ আর বি গুণ করলে, তো আমরা জানি দুটো মূলদ সংখ্যার গুণফল সেটা মূলদ হতেও পারে নাও পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখি আসলে হয় কিনা। এর মান হলো √3 গুণ বির মান হলো আমাদের 2√3। তাহলে √3 মিলে একটা √3 হয় আর একটুটা থেকে যায়, তার মানে 3 দুগুণে 6। এবং দুটো মূলদ সংখ্যার ভাগফল, তো দুটো মূলদ সংখ্যার ভাগফল যদি আমরা করি, এখানে এর মান হলো √3 আর বির মান হলো 2√3। তাহলে √3 কেটে গেল, তাহলে থাকছে আমাদের 1/2। এটাও কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে। এবং ভাগফল যদি করি তাহলে আমরা তো এটার উল্টো b/a, যার কারণে আমাদের এখানে আসবে 2। তাহলে আমরা খ, গ, ঘ পাচ্ছি, তিনটাই পাচ্ছি মূলদ সংখ্যা। তো আমাদের যেহেতু অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে ক অপশনই সঠিক উত্তর। এটা আমাদের সঠিক উত্তর। 17 বলা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি বলে? তো সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই তো বাস্তব সংখ্যা বলে, কারণ বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা মূলদ এবং অপরটি অমূলদ সংখ্যা। তাহলে এখানে দেখি অপশনগুলোর মধ্যে বাস্তব সংখ্যা কোথায় আছে? হ্যাঁ, ঘ অপশন আছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। 18 বলা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? তো মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে যে সকল সংখ্যাকে সেই এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা তাদের উৎপাদক নেই, সেটাই হলো সেই সকল সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ আমরা সহজে বলতে গেলে একটি সংখ্যাকে আমি যদি বিশ্লেষণ করি, তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো উৎপাদক হতেই হবে। অর্থাৎ আমাদের দুইটার বেশি হলেও হবে না, দুইটার কম হলেও হবে না। তো সেক্ষেত্রে আমরা এককে কিন্তু মৌলিক সংখ্যা বলতে পারবো না, কারণ একের উৎপাদক হলো শুধু একই। তো এখানে আমাদের শর্ত আছে মৌলিক সংখ্যা হতে গেলে দুইটা উৎপাদক হতেই হবে, দুটো কম বা বেশি হলে হবে না, জাস্ট দুইটাই। সুতরাং এক্ষেত্রে একের উৎপাদক তো এক, যার কারণে তো এই ক্ষেত্রে এক মৌলিক সংখ্যা না। 2 উৎপাদক আমরা পাবো 1 আর 2। তো এখানে কিন্তু উৎপাদক আমরা দুইটা পাচ্ছি, যার কারণে এটা কিন্তু মৌলিক সংখ্যা। আবার 3 উৎপাদক আমরা পাবো 1 আর 3, যার কারণে এটাও কিন্তু মৌলিক সংখ্যা। কিন্তু বলেছে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এবং 0 তো আসলে মৌলিক সংখ্যা না, এই জন্য এটাকে আমরা নিতেই পারবো না, প্রথমে আমরা বাদ দিব। তো এখানে আমরা যেহেতু ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু অবশ্যই গ হবে। 3ও মৌলিক সংখ্যা, তবে ক্ষুদ্রতম মৌলিক মানে সব থেকে ছোট যে মৌলিক সংখ্যাটা সেটা হলো 2, অর্থাৎ মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। এবার আমরা টাইপ 4 এর আলোকে আসন্ন মান নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের যে কয় দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলে, তার একটা আমরা বেশি নেব, একটা অঙ্ক বেশি নেব। কেন বেশি নেব? কারণ সেই বেশি নেওয়া অঙ্কটা যদি কমপক্ষে 5 হয়, অর্থাৎ 5, 6, 7, 8, 9 এইগুলো হয়, তবে তার সে অঙ্কটা তো বাদ যাবে, চতুর্থ অঙ্কটা তো বাদ যাবেই, তাহলে তার পূর্ববর্তী অঙ্কের সাথে 1 যোগ হবে। আর যদি তার নিচে হয়, অর্থাৎ 0, 1, 2, 3, 4 যদি এগুলো হয়, তাহলে পূর্ববর্তী অঙ্কের সাথে কোনো কিছুই যোগ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে, যার কারণে আমরা দশমিকের পরে 4টা অঙ্ক নেব, 1, 2, 3, 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক নেব। এখন তাহলে আমরা তো দশমিকের পরে 3টা নেব, কিন্তু একটা আমাদের অতিরিক্ত নিতে হবে, একটা অঙ্ক। তো সেই অঙ্কটা, অতিরিক্ত অঙ্কটা আমাদের এখানে থাকছে 7। তাহলে অবশ্যই সে 5 থেকে কিন্তু মানে 4 থেকে বড় হবে। অর্থাৎ যেহেতু বাদ দেওয়া অঙ্কটা আমাদের চতুর্থ অঙ্কটা 7 এসেছে, যার কারণে আমাদের পূর্ববর্তী অঙ্কের সাথে 1 যোগ হবে। অর্থাৎ এক্ষেত্রে 0.99 এর সাথে আমাদের এই যে 9 এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে 9 1 10, হাতে 1 আছে, 9 1 10, হাতে 1 আছে, 9 1 10 এবং হাতে 1 আছে, 0 1 যোগ করলে 1 হবে। তাহলে এক্ষেত্রে 0.999 এর সাথে যদি 1 যোগ করি, তাহলে আমাদের পাবো 1.000। দেখি এই মানটা কোন অপশনে আছে, আমরা দেখতে পাচ্ছি গ অপশন আছে, সুতরাং এটা আমাদের সঠিক উত্তর। এখন যদি এরকম থাকতো প্রশ্নে 0.999, এখানে আমরা 4
3 যদি থাকতো তাহলে কিন্তু আমাদের উত্তর এই যে 3 দশমিক স্থান পর্যন্ত যদি নির্ণয় করতাম তখন আমরা দশমিকের পরে একটা অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত নিতাম অর্থাৎ 0.994। তাহলে এই যে চতুর্থ অঙ্কটা যেহেতু আমাদের 4 রয়েছে তাহলে তার পূর্ববর্তী অঙ্কের সাথে কোনো কিছু যোগ হবে না, অর্থাৎ আমাদের যোগ হতে গেলে কমপক্ষে 5 থেকে শুরু হবে। তাহলে আমাদের উত্তর আসবে 0.999। এটা আমাদের উত্তর। তো 20 নং প্রশ্নে বলা হচ্ছে √5 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। √5 অর্থাৎ 5 এর বর্গমূল। তো আমরা এটা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে আমরা বর্গমূল 5 আমরা পাচ্ছি 2.2360। আমরা 4 দশমিক পর্যন্ত বলেছি, সুতরাং আমরা 5 দশমিকের পরে 5টা অঙ্ক নিব। 4 দশমিক বললে একটা অঙ্ক আমরা অবশ্যই বেশি নেব। তাহলে 2360, এরপরে আমরা ডট ডট দিতে পারি। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে আমরা দশমিকের পরে 4টা নেব, কিন্তু একটা অতিরিক্ত যে অঙ্কটা এসেছে সেটা হলো 6। অবশ্যই এটা কি তার পূর্ববর্তী অঙ্কের সাথে, এই 6 এর জন্য পূর্ববর্তী অঙ্কের সাথে অবশ্যই আমাদের 1 যোগ হবে। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আসবে 2.2361। এটাই আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত এই আসন্ন মান। তাহলে দেখি 2.2361 কোথায় আছে? 2361, হ্যাঁ গ অপশন আছে, সুতরাং এটা আমাদের সঠিক উত্তর। আমরা এবার সর্বশেষ টাইপ 5 এর আলোকে যে শর্তসমূহগুলো আছে সেই শর্তসমূহগুলো আলোচনা করব। তো এক্ষেত্রে 21 নং প্রশ্নে বলা হচ্ছে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? এখানে এ ও বি দুইটাই ক্রমিক জোড় সংখ্যা, অর্থাৎ এর মান যদি 2 হয় তাহলে বির মান 4, এর মান যদি 6 হয় তাহলে বির মান 8, ক্রমিক। তো এখানে আমরা জানি যে জোড় সংখ্যার বর্গ অবশ্যই সেটা একটা জোড় সংখ্যা হবে, এবং তার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা বিজোড় সংখ্যা হবেই। অর্থাৎ কোনো জোড় সংখ্যার বর্গ অবশ্যই জোড় সংখ্যা। এবার সকল জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা কিন্তু অবশ্যই বিজোড় সংখ্যা হবে। তো আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি, 21-এর ক সঠিক উত্তর। এবার দেখি বাকিগুলো আমাদের হচ্ছে না কেন। তো এই ক্ষেত্রে এই যে আমরা বিটাও জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার বর্গ আমাদের অবশ্যই জোড় সংখ্যা। জোড় সংখ্যার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে সেটাও তো জোড় সংখ্যা হবে, সেটা তো আর বিজোড় হবে না। আমরা জোড় সংখ্যার বর্গ সেটাও কিন্তু জোড় সংখ্যা, আর এখানেও তো সেই জোড় সংখ্যার বর্গ, সেটা একই কথা। আমরা যদি একটু মান ধরে বিবেচনা করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এ সমান আমরা যদি 2 ধরি তাহলে বি সমান আমাদের ধরতে হবে, যেহেতু ক্রমিক বলেছে তাহলে 4। তো এবার যদি আমরা a স্কোয়ার করি অর্থাৎ 2 স্কোয়ার করি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 সমান 2 স্কোয়ার যোগ 1, তার মানে 4 যোগ 1 সমান কত? 5। 5 কিন্তু একটা অবশ্যই বিজোড় সংখ্যা। তো অনুরূপভাবে যদি আমরা এইগুলো মানগুলো বসিয়ে করি তাহলে আমরা বুঝতে পারবো যে বিজোড় সংখ্যা শুধুমাত্র কতেই সম্ভব। 22 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটা বিবেচনার জন্য আমাদের 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা x, প্রথমটাকে যদি আমরা x নিই তাহলে দ্বিতীয়টা হবে x প্লাস 1, তৃতীয়টা হবে x প্লাস 2, এবং চতুর্থটা যেহেতু 4টি বলেছে পরেরটা হবে x প্লাস 3। অর্থাৎ প্রথম সংখ্যা যদি 3 নিই তাহলে পরের সংখ্যা হবে 4, তারপরের সংখ্যা 5, তারপরের সংখ্যা 6। এটা হলো ক্রমিক অর্থাৎ পরপর। তো এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি, বলেছে এই 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করতে হবে, তো আমরা গুণ করি। আচ্ছা, তো এই যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা এটা সব থেকে মনে করি এখানে 4 জন প্লেয়ার আসছে খেলতে, সব থেকে কম পরে এ, তারপরে বেশি, তারপরে এ বেশি, তারপরে এ বেশি। তাহলে মোটামুটি আমরা 4 জন প্লেয়ার খেলতে আসছে, আমরা এখন 2টা দলে যদি ভাগ করি তাহলে আমরা কিভাবে ভাগ করি, যে সব থেকে কম পারে যে আর সব থেকে যে বেশি পারে, এই 2 জনকে একটা দলে করি, আর মিডিয়াম মানে বা মধ্যমানের যে প্লেয়ারগুলো তারা একটা দলে থাকে। তাহলে এই যে এক্স এর সাথে আমরা এখন এ সব থেকে ছোট মান এবং এক্স প্লাস 3 সব থেকে বড় মান, যার কারণে আমরা এরা পাশাপাশি নিলাম এবং অপর 2 জনকে আমরা এখানে লিখলাম এক্স প্লাস 1 আর এক্স প্লাস 2। তো এবার যদি আমরা এটাকে গুণ করি, অর্থাৎ এক্স এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে 3x, এটাকে আমরা একটা জায়গায় রেখে দিলাম। এবং এই 2 জনকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 3x, এবং এখানে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 2x আর 1x 3x প্লাস
2। তাহলে এখানে আমরা এই যে এখানে আছে x স্কয়ার প্লাস 3x, এখানেও কিন্তু x স্কয়ার প্লাস 3x, অর্থাৎ এটা কিন্তু একেবারে মিলেছে, যার কারণে এইটা সমান আমরা ছোট একটা রাশি ধরতে পারি, সেটা হলো a ধরে নিই, অর্থাৎ x স্কয়ার প্লাস 3x সমান a ধরলাম। তাহলে এখানে আসে a প্লাস 2, এখানে আমরা লিখে দিতে হবে ধরি a সমান x স্কয়ার প্লাস 3x। তো এবার আমরা একটা গুণ করে দিতে পারি a স্কয়ার প্লাস 2a। এখন আমাদের কিন্তু এই যে গুণফল, অর্থাৎ আমরা গুণফল এই চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে গুণ করে আমরা পেয়েছি a স্কয়ার প্লাস 2a। এবার a স্কয়ার প্লাস 2a কিন্তু একটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যা না, যার কারণে এখানে আমাদের কিছু একটা অভাব আছে। এবার এর সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ হবে, তো এটা একটা সূত্র যদি আমরা ফেলতে চাই তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে এটা হলো a স্কয়ার প্লাস, এবার আমরা 2ab দেব, তাহলে 2a হলো এটা, আর b এখানে কি দিলে এই যে 2 এর সাথে মেলে, অবশ্যই একটা 1 দেওয়া লাগবে, অর্থাৎ 2ab প্লাস b স্কয়ার দিতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের কিন্তু এই যে এটার সাথে এটা মিলছে এবং 2 এর সাথে গুণ করলে 2a মিলছে, কিন্তু এখানে যে প্লাস 1 স্কয়ার মানে 1, এই 1টা কিন্তু এখানে নাই, এই প্লাস 1টা কিন্তু এখানে নাই। তো যদি থাকতো তাহলে আমাদের সরাসরি একটা সূত্র পড়তো এবং এই সূত্রটাকে আমরা করতে পারতাম a প্লাস b তার হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস 1 তার হোল স্কয়ার। এবার এর জায়গায় এর মানটা আমরা বসিয়ে দেব x স্কয়ার প্লাস 3x প্লাস 1 তার হোল স্কয়ার। এটা কিন্তু অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, কারণ এই যে বর্গ এসেছে তাহলে এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে কিন্তু এই যে 1 এর কিন্তু অভাব ছিল, যদি এখানে 1টা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই রাশিটা পূর্ণবর্গ পেতাম। তাহলে এখানে অবশ্যই আমাদের কত যোগ করতে হবে, 1 যোগ করলেই এই গুণফলটা অবশ্যই পূর্ণবর্গ হচ্ছে, যার কারণে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে 1। 23 a, b, c belongs to R, a greater than b greater than 0 এবং c greater than 0 হলে নিচের কোনটি সঠিক। তো এই ক্ষেত্রে আমরা কিছু মান ধরলে বিষয়টা স্পষ্ট হয়। তো এই ক্ষেত্রে আমরা এর মান, যেহেতু এর মানটা বড় ধরতে হবে, বির থেকে বড় ধরতে হবে, এর মান আমরা 3 ধরলাম আর বির মান আমরা ধরলাম 2, যেহেতু এর মান বড় বির মান ছোট, এবং এরা 3 আর 2 অবশ্যই 0 থেকে বড়। এবার বলছে সির মান 0 থেকে বড় হবে, তা সির মান আমি 4ও ধরতে পারি, কারণ এখানে তার বলে দেওয়া নেই যে এটা বড় হবে বির থেকে, এটা বলে দেওয়া আছে এর থেকে বিটা বড়, মানে এটা বড় হবে বির থেকে, কিন্তু সির সাথে তো এর বির কোনো সম্পর্ক বলে দেওয়া নেই, সুতরাং আমরা সির মান 1ও ধরতে পারি, আবার যদি মনে করি 10 বড় ধরবো সেটাও আপত্তি নাই। তাহলে এখানে বলা হচ্ছে এসি, তো এসি আর এখানে আমরা বিসি দিলাম, তো এ আর সি যদি আমরা গুণ করি, অর্থাৎ 3 আর এর মান আছে 3 আর সির মান 1, যদি গুণ করি তাহলে এখানে পাবো 3, আর বির মান 2 আর এখানে সির মান 1, তাহলে গুণ করলে আমরা পাবো 2। তো এই মাঝখানে কি আসলে সমান চিহ্ন দেওয়া যায়? তাহলে এসি আর বিসি কি সমান হবে না, তাহলে এটা কিন্তু অবশ্যই আমাদের ভুল তথ্য। তো এবার বলা হচ্ছে তো এসির মান 3 আর বিসির মান, এখানে এসি আর বিসির ভিতরে একটা সম্পর্ক রয়েছে, তো এসির মান 3 আর বিসির মান কত 2, তা এটা তো সমান হবে না, তাহলে নিশ্চয়ই বড় ছোট হবে, যেহেতু সমান হচ্ছে না, তাহলে কে বড়, 3 বড় না 2 বড়? অবশ্যই 3 বড়। তাহলে এই যে 3 গ্রেটার দ্যান 2 এই সম্পর্কটা কিন্তু অবশ্যই সঠিক হবে। তাহলে আপাতত এটা রেখে দিই। এবার দেখি আমাদের এসি আর বিসি, তো এসি আর বিসির মান তো 3 আর 2 আসবে, এসির মান 3 আর বিসির মান 2, তো এইটা কি আসলে সত্য কথা যে 2 বড় 3-এর থেকে? না, এটা তাহলে আমাদের ভুল তথ্য। এবার বলা আছে এ বি আর বিসি, তো এ বি আর বিসি থাকলো, তো এ বির মানটা হলো এ আর বি যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণে 6 পাবো, আর বি আর সি যদি গুণ করি তাহলে 2 একে 2, তা এটা কি আসলে সঠিক তথ্য? এই যে 2টা বড় 6-এর তুলনায়? না, এটা কিন্তু ভুল তথ্য আমাদের, সুতরাং এটা আমাদের সম্পর্ক সঠিক না। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর খ। 24 আমাদের এক্স এর একটা মান দেওয়া আছে এবং ওয়াই এর একটা মান দেওয়া আছে, যদি হয় তাহলে এখানে 3টা সম্পর্ক আছে, 3টা সম্পর্ক সঠিক কিনা সেটা দেখতে হবে। তো এক্ষেত্রে এক্স আর ওয়াই আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 0.4 আবৃত আর 0.8 আবৃত। তো এক্ষেত্রে প্রথমে আমরা সদৃশ করে নিতে হবে, তো অবশ্যই এখানে সদৃশ রয়েছে, কেননা এখানে দশমিকের পরে একটা আবৃত, কোনো অনাবৃত নাই, এখানেও দশমিকের পরে কোনো অনাবৃত নাই, কিন্তু একটা আবৃত আছে, সুতরাং এখানে সদৃশ আছেই, যার কারণে আমাদের সদৃশ নতুন করে করার দরকার নাই, যেহেতু সদৃশ আছে। তো
তাহলে আমরা এবার যোগ করব। 8 আর 4 যোগ করলে আমরা পাবো 12, 12 2 হাতে 1 থাকছে, তাহলে হাতে 1 শূন্যর সাথে 1 যোগ করলে 1.2 হবে। এবার যে হাতে 1 থাকছিল আমাদের, সেই অতিরিক্ত 1 আমরা এখন যদি যোগ করি তাহলে আমরা পাবো এখানে 3 আর এখানে 1, অর্থাৎ 12 আর 1 13, 1.3। এখানে যেহেতু একটার পরে আবৃত হবে, একটা 3, অর্থাৎ 1.3 পরে আবৃত। তো এখানে দেখি x প্লাস ওয়াই এর মান আসলে এটা আছে কিনা। হ্যাঁ, x প্লাস ওয়াই এর মান কিন্তু 1.3 আবৃত আছে, যার কারণে এটা কিন্তু অবশ্যই সঠিক তথ্য। তো আমরা এইভাবেও করতে পারি, আর যদি মনে করি না আমরা আবৃত্তির দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে করব, সেটা হয়। যেমন 0.4 আছে যোগ 0.8, তো এটাকে আমরা যদি ভাঙি তাহলে 4/9 পাবো যোগ 8/9। তো লসাগু হবে 4 যোগ 8/9, 8 আর 4 12/9। তো এই 12কে 4 দিয়ে ভাগ করলে আমাদের মান আসবে 12/9। এই যে 1.33333, সুতরাং এটাকে আমরা লিখতে পারি, কোন সংখ্যা বারবার আসছে, 3 কিন্তু বারবার আসছে, যার কারণে আমরা এখানে লিখতে পারি 1.3 আবৃত। এবার 2 নম্বর সম্পর্কে বলা হচ্ছে এই দুটো সংখ্যা আমাকে গুণ করতে হবে, অর্থাৎ 0.4 আবৃত গুণ 0.8 আবৃত। তাহলে এখানে 4/9 গুণ 8/9। তো এই ক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারি না, তাহলে 4টা 32/9 81। তাহলে 32/81 আছে এই দুটি সংখ্যার গুণফল। হ্যাঁ, এখানে 32/81 আছে, সুতরাং এই সম্পর্কটাও সঠিক। 3 নম্বর সম্পর্কে বলা হচ্ছে যদি আমরা ভাগ করি x/y, অর্থাৎ 0.4 আবৃত বাই 0.8 আবৃত, এটাকে ভাগ করলে তো আমাদের এটার উল্টা আসবে। এটাকে আমরা ভাগ করলে আমরা পাবো 4/9, এটা ভাগের জন্য গুণ হবে আর এটা উল্টে যাবে 9/8। তাহলে এই 9 9 কাটা গেল, এখানে 4 দুগুণে 8, উপরে 9কে 9, তাহলে আমাদের আসবে হচ্ছে 1/2। তো 1/2 আসে, তাহলে এখানে আমাদের 1/2 আছে কিনা, না, এখানে কিন্তু 1/2 নাই, কিন্তু আমাদের 0.5 আছে। তো 1/2 মানেই তো সেটা 0.5ই তো, যার কারণে এখানে আমাদের সঠিক সম্পর্কই দেওয়া আছে, 3 নম্বর সঠিক সম্পর্ক দেওয়া আছে। অর্থাৎ এক্ষেত্রে 3টা সম্পর্কই সঠিক আমাদের, তাহলে উত্তরটা আসবে ঘ। 25 a, b, c বাস্তব সংখ্যা এবং a লেস দেন যদি b হয়, তাহলে নিচের 3টি সম্পর্ক সঠিক কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের 3টা মান আমরা বিবেচনা করতে পারি। প্রথমে আমাদের এই শর্তটার আলোকে 2টা মান বিবেচনা করতে পারি, অর্থাৎ a সমান আমরা ধরব 2 ধরতে পারি, তাহলে b সমান অবশ্যই অন হবে না, কারণ b তো অবশ্যই এর থেকে বড় হবে। তাহলে b এর মান হলো 3 ধরতে পারি, 4 ধরতে পারি, 5 ধরতে পারি। এটা এর 1 নম্বর শর্ত বলা আছে ac আর bc। তো এখানে c, তো এটা এখানে c গ্রেটার দেন 0 আছে, তো অর্থাৎ c এর মান 0 থেকে আমাদের বড় হতে হবে। তো c এর মান 0 থেকে বড়, আমরা এখানে c সমান 1 ধরতে পারি, আবার 5ও ধরতে পারি, 9 ধরতে পারি, 10 ধরতে পারি, কারণ এখানে a আর b এর ভিতরে একটা সম্পর্ক আছে, কিন্তু c এর সাথে a আর b এর সম্পর্ক কিন্তু এখানে শর্তের সম্পর্কটা দেয়া নেই, শর্তটা দেয়া নেই, যেই শর্তটা হবে। সুতরাং আমরা c এর মান 1ও ধরতে পারি, 5 7 9ও ধরতে পারি, কিন্তু কোনো ক্রমেই মাইনাস মান আমরা ধরতে পারবো না, কারণ 0 থেকে বড় হতে হবে। তো এবার আমাকে বলেছে ac আর bc, তো ac লেস দেন bc দেওয়া আছে। এবার ac এর মান, অর্থাৎ a আর c যদি আমরা গুণ করি তাহলে 2 2 পাচ্ছি, লেস দেন bc, b আর c যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 3 3। তাই এখানে বলা হচ্ছে 2 থেকে 3 বড়। হ্যাঁ, অবশ্যই 3 বড়, সুতরাং সম্পর্কটা সঠিক। এবার বলা হচ্ছে ac গ্রেটার দেন bc, তো ac বড় হবে bc এর তুলনায় কখন, যখন c লেস দেন 0 হবে, অর্থাৎ c এর মান 0 থেকে ছোট হতে হবে। তো c এর মান 0 থেকে ছোট মানে হলো c সমান কত ধরবো আমরা, -1, c এর মান -1। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ac গ্রেটার দেন bc, তো এবার a আর c যদি আমরা গুণ করি, অর্থাৎ এর মান হলো 2 আর b এর মান হলো 3, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো -2 গ্রেটার দেন bc, অর্থাৎ b আর c যদি গুণ করি তাহলে আমরা -3 পাচ্ছি। তো আমরা জানি ঋণাত্মক দিকে যত বড় মান আসবে সে ততই ছোট, এবং ঋণাত্মকের দিকে যত ছোট মান আসবে সে কিন্তু প্রকৃতপক্ষে তত বড়। তাহলে এই ক্ষেত্রে -2 বড় হবে না -3 বড় হবে, অবশ্যই -2 বড়, কার তুলনায়, -3 তুলনায়। তাহলে এই দিকে যে গ্রেটার দেন চিহ্ন আছে
তাহলে এই সম্পর্কটাও সঠিক। 3 নম্বর সম্পর্কে বলা হচ্ছে a প্লাস সি লেস দেন, অর্থাৎ a প্লাস সি ছোটো হবে b প্লাস সি এর তুলনায়। তো দেখি আসলে সি কেমন শর্ত দেওয়া আছে। তাহলে সি বলা আছে সি গ্রেটার দেন 0, অর্থাৎ সির মান কিন্তু অবশ্যই 0 থেকে বড় হতে পারে। তো a সমান আমরা 2 ধরি, b সমান 3 তো আমরা ধরেই নিয়েছিলাম, এটা তো চেঞ্জ করা যাবে না। এবার সির মান কিন্তু অবশ্যই 0 থেকে বড় হতে হবে। তো 0 থেকে বড় মানে সেটা কত হতে পারে? 1 হতে পারে, আমরা 5ও দিতে পারি, 6ও দিতে পারি। কিন্তু এই 2 আর 3টা নিব না, কারণ এটা নিলে 2 আর 3 নিলে তো আসলে এই মানগুলো তো একই নেওয়া হয়ে গেল, এ আর সি বা বিসি, যার জন্য আমরা এখানে 2 আর 3 ব্যতীত অন্য যে কোনো মান নিতে পারবো। তো এবার আমাদের এ প্লাস সি লেস দেন বি প্লাস সি এই শর্তটা আমাদের দেওয়া আছে। তাহলে বা এ প্লাস সি, অর্থাৎ এর মান এখানে 2 যোগ সির মান হলো 1, লেস দেন বির মান হলো 3 যোগ সির মান হলো 1। তাহলে 2 এর 1 কত? 3, আর পাশে 3 এর 1 4। তো 3 থেকে তো 4 অবশ্যই বড় হবে, তাহলে এই সম্পর্কটাও কি এখানে লেস দেন চিহ্ন দেওয়া আছে, তাহলে অবশ্যই সঠিক শর্ত, সম্পর্ক সঠিক, যার কারণে এখানে 3টা সম্পর্ক সঠিক, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর আমরা পাচ্ছি। তাহলে 1 2 3 ঘ। তো আজ এই পর্যন্তই। আমাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের সমাধানের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।